আসসালামু আলাইকুম। ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম এবং বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন আয়োজিত পোস্ট বাজেট ডিসকাশন মিটিং এ আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের সাধারণ সম্পাদক এবং দৈনিক যুগান্তরের সিনিয়র রিপোর্টার মনির হোসেন। কোনো ধরনের উপস্থাপনা না গিয়ে আমরা সরাসরি শুরু আলোচনায় চলে যাব। আমরা প্রোগ্রামটা নির্ধারিত সময় এবং অত্যন্ত সায়েন্টিফিক টাইম ম্যানেজমেন্টের মাধ্যমে শুরু করব। তো আমি কোনো ধরনের ভূমিকা আজকে প্রোগ্রাম আমাদের প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প এবং বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা জনাব সালমান এফ রহমান, বিশেষ অতিথি হিসেবে আছেন বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর শিবলি রুবাইয়াতুল ইসলাম, আছেন আমাদের বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের সম্মানিত কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদ, আছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান জনাব ইউনুসুর রহমান, চিটাগং স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান জনাব আসিফ ইব্রাহিম, ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকারেজ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট জনাব শরীফ আনোয়ার হোসেন, আছেন মিউচুয়াল ফান্ড অ্যাসোসিয়েশনের অ্যাসেট ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশনের ডক্টর হাসান ইমাম। আমি কোন রকম ভূমিকা নাই আজকে উদ্বোধনী এবং বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি জনাব সাইদুর রহমান। সাইদুর ভাই। ধন্যবাদ। আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। ওকে, ধন্যবাদ। বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন এবং ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম কর্তৃক আয়োজিত পোস্ট বাজেট ডিসকাশন এন্ড রুটম্যাপ ফর দ্য ডেভেলপমেন্ট অফ ক্যাপিটাল মার্কেট অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি জনাব সালমান এফ রহমান এমপি, মাননীয় প্রধানমন্ত্রী বেসরকারি খাত উন্নয়ন উপদেষ্টা, মাননীয় বিশেষ অতিথি প্রফেসর শিবলি রুবাইয়াতুল ইসলাম, চেয়ারম্যান বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, জনাব শামসুদ্দিন আহমেদ, মাননীয় কমিশনার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, জনাব ইউনুসুর রহমান, চেয়ারম্যান ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড, জনাব আসিফ ইব্রাহিম, চেয়ারম্যান চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেড। আমাদের মধ্যে আলোচক হিসেবে আজকে উপস্থিত আছেন জনাব শরীফ আনোয়ার হোসেন, সভাপতি ডিবিএ, এবং ডক্টর হাসান ইমাম, সভাপতি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি এন্ড মিউচুয়াল ফান্ড অ্যাসোসিয়েশন। উপস্থিত ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের সম্মানিত সভাপতি জনাব হাসান ইমাম রুবেল, সিএমজিএফ এর অন্যান্য সদস্যবৃন্দ, ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রতিনিধিবৃন্দ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রতিনিধিবৃন্দ, পুঁজিবাজারের মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান সমূহের প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন অংশীজন ও গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ, আসসালামু আলাইকুম ও শুভ সকাল। আলোচনার প্রারম্ভেই স্মরণ করতে চাই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার জন্ম না হলে হয়তো আমরা আজকে এই স্বাধীন দেশ, স্বাধীন পতাকা বা আজকের এই পরিবেশ আমরা পেতাম। আজকে আমাদের আলোচ্য বিষয় পোস্ট বাজেট ডিসকাশন এন্ড রুট ম্যাপ ফর দ্য ডেভেলপমেন্ট অফ ক্যাপিটাল মার্কেট। আলোচনার প্রারম্ভে আন্তরিক অভিনন্দন জানাতে চাই মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় অর্থমন্ত্রী মহোদয়কে। যথাসময় এই ভয়াবহ কোভিড সিচুয়েশনের সারা বিশ্বব্যাপী এইরকম কোভিডের নেতিবাচক প্রভাবের পরেও যথাসময়ে আমাদের বাজেট ঘোষিত হয়েছে। কোভিড পরবর্তী জীবন জীবিকা বিবেচনায় বাজেট ঘোষণা করা হয়েছে। মাননীয় অর্থমন্ত্রীর বক্তব্যে অনেক দূরদর্শী চিন্তা ভাবনার বহিঃপ্রকাশ ঘটিয়েছে। আমাদের বিশ্বাস এই বাজেট জীবন জীবিকা উন্নয়নে যথাযথ ভূমিকা রাখবে। আমাদের পুঁজিবাজারের দীর্ঘদিন নেতিবাচক অবস্থা থাকার পর নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পর বিগত 1 বছর যাবৎ পর্যায়ক্রমে ইতিবাচক ধারায় ফিরতে শুরু করেছে এবং বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ফিরে আসছে। বিএসসিসি এর নবগঠিত কমিশন এর নিরলস চেষ্টা এবং মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় অর্থমন্ত্রীর দিক নির্দেশনা পুঁজিবাজারের আস্থা সঞ্চার করেছে। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী ও নবগঠিত কমিশনকে জানাই আন্তরিক অভিনন্দন। সার্বিক অবস্থার আলোকে বাজেট ঘোষিত হলো পুঁজিবাজারের ক্ষেত্রে আমাদের প্রত্যাশিত বিষয়াদি যথাযথ বিবেচনায় নেওয়া হয়নি। আমরা সকলেই জানি পুঁজিবাজার অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ। অর্থনীতির গতিধারা ঠিক রাখতে হলে পুঁজিবাজারের বিষয়কে গুরুত্ব দিতে হবে। আমাদের পুঁজিবাজারকে আরো গতিশীল করার জন্য ফিসক্যাল বেনিফিট এবং নীতি সহায়তা প্রয়োজন। আজকের আয়োজনের মাননীয় প্রধান অতিথির মাধ্যমে আমরা কয়েকটি বিষয় মাননীয় প্রধানমন্ত্রী অর্থমন্ত্রীর সদয় দৃষ্টিতে আনতে চাই এবং বাজেট অনুমোদনের সময় বিষয়গুলিকে ইতিবাচক বিবেচনা করা হলে পুঁজিবাজারের গতি ও গভীরতা বৃদ্ধি পাবে এবং বিনিয়োগকারীরা উপকৃত হবে। প্রথমে আমি বলতে চাই কর্পোরেট কর হার। কোম্পানির কর হার 2.5% হ্রাস করা হয়েছে, তা অবশ্যই প্রশংসার দাবি রাখে। এই কর হার হ্রাস করার ফলে
কোম্পানি সমূহের লভ্যাংশ দেওয়ার সক্ষমতা বৃদ্ধি পাবে, তাতে শেয়ার হোল্ডারগণ লাভবান হবেন তথা পুঁজিবাজার লাভবান হবেন। তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির কর হারের পার্থক্য বর্তমানে মাত্র 7.5%, যা 2 বছর আগে ছিল 10%। এত কম ব্যবধানে বৃহৎ ও লাভজনক প্রতিষ্ঠান সমূহ তালিকাভুক্তিতে আগ্রহী হবেন, কারণ একটি তালিকাভুক্ত কোম্পানির নিয়ন্ত্রণ ব্যবস্থা, নিয়ন্ত্রণ কাঠামো একটি অতালিকাভুক্ত কোম্পানির চেয়ে অনেক বেশি এবং এক্সপেন্সিভ। বৃহৎ ও লাভজনক প্রতিষ্ঠানগুলোকে তালিকাভুক্তি করতে না পারলে বাজারের গভীরতা ও পরিধি বৃদ্ধি পাবে না। তাই বৃহৎ লাভজনক মৌলভিত্তি সম্পন্ন প্রতিষ্ঠান সমূহকে উৎসাহিত করার লক্ষ্যে তালিকাভুক্ত কোম্পানির কর হার হ্রাস করে তালিকাভুক্ত অতালিকাভুক্ত কোম্পানির কর হারের ব্যবধান ন্যূনতম 15% করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। লভ্যাংশের উপরে কর দায়। আমরা জানি যে কর্পোরেট বা প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে লভ্যাংশ যখন নেয় তখন তাদের থেকে অগ্রিম 20% কর কর্তন করা হয় এবং এটাকে চূড়ান্ত কর দায় হিসাবে বিবেচনা করা হয়। কিন্তু ব্যক্তি পর্যায়ের করদাতাদের ক্ষেত্রে তাদের যখন লভ্যাংশ নেওয়া হয় তখন 10% হারে উৎসে কর কাটা হয় এবং পরবর্তীতে ওই ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য কর হার দিয়ে তার বাকি চূড়ান্ত কর সমন্বয় করতে হয়। এতে করে দেখা যাচ্ছে যে হাই ইন্ডিভিজুয়াল নেটওয়ার্করা যারা 25% 30% হারে ট্যাক্স দিতে হয় তারা ডিভিডেন্ডের প্রতি আগ্রহী হয় না, এবং তারা যদি ডিভিডেন্ডের প্রতি আগ্রহী না হয় তাহলে পুঁজিবাজারে দীর্ঘমেয়াদী বিনিয়োগকারী তৈরি হবে না। তাই আমরা বিনয়ের সাথে প্রস্তাব করতে চাই যে প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে যেমন 20% করকে চূড়ান্ত কর হিসেবে ধরা হয়, তেমনি ভাবে ব্যক্তি পর্যায়ের যে বিনিয়োগকারীদের জন্য 10% উৎসে কর যেটা কাটা হয় লভ্যাংশের উপরে, এটাকে যেন চূড়ান্ত ভাবে কর হিসাবে বিবেচনা করা হয়। তাহলে ব্যক্তি পর্যায়ের বিনিয়োগকারীদের বিনিয়োগের আগ্রহ বাড়বে। অন্যদিকে একটি বিষয় এখানে উল্লেখ না করলে না, যেহেতু ক্যাপিটাল গেইনের উপরে কোনো ট্যাক্স নাই এবং লভ্যাংশের উপরে হাই ট্যাক্স, সেই হিসাবে কিন্তু বিনিয়োগকারীরা এখন ক্যাপিটাল গেইনের দিকে ঝুঁকছে এবং ক্যাপিটাল গেইনের দিকে যাওয়ার জন্য দেখা যায় যে ছোট ছোট বা অপ্রত্যাশিত বা অনেক দুর্বল প্রতিষ্ঠানের প্রতিও ক্যাপিটাল গেইনের কারণে বিনিয়োগকারীদের আগ্রহ তৈরি হয়, যেটা বাজারের ভারসাম্য নষ্ট করার একটা সম্ভাবনা থেকে যায়। বা ইতিপূর্বে আমরা দেখেছি যে এই সকল কারণেই বাজারের ভারসাম্য নষ্ট হয়েছে। তাই আমরা বিনয়ের সাথে প্রস্তাব করতে চাই যে বাজারে দীর্ঘমেয়াদী বিনিয়োগকারী তৈরি করতে হবে, ভালো প্রতিষ্ঠানে বিনিয়োগকারী তৈরি করতে হবে। সেই জন্য লভ্যাংশের উপরে কর কর্তনের যে বিষয়টি সেটি 10% অগ্রিম করের মধ্যেই সীমিত রাখা হোক। আমরা বিগত বছরে আপনার অপ্রদর্শিত আয় পুঁজিবাজার সহ বিভিন্ন মাধ্যমে নিয়মিত করার একটি সুযোগ দেওয়া হয়েছিল। সেই তুলনায় অনেক ক্ষেত্রে অনেক টাকা নিয়মিত হয়েছে, তবে পুঁজিবাজারের মাধ্যমে খুব বেশি নিয়মিত হয়নি, কারণ পুঁজিবাজারের চেয়ে অন্যান্য এরিয়াতে একটু সহজ মাধ্যম ছিল বলে ওই সকল এরিয়াতে বেশি হয়েছে। আমরা চলতি বছরে শুধুমাত্র পুঁজিবাজারের জন্য এই ব্যবস্থা চালু রাখার জন্য বিনয়ের সাথে অনুরোধ করতে চাচ্ছি। এটা হলে আমাদের একদিকে যেমন অপ্রদর্শিত আয় বা অর্থনীতির বাইরে থাকা অর্থ মূল অর্থনীতিতে ফিরে আসার সুযোগ হবে, তার ফলে পুঁজিবাজার তথা শিল্পায়ন গতিশীল হবে, দেশে কর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং এই অপ্রদর্শিত অর্থের সঠিক ব্যবহারের সুযোগ তৈরি হবে। পরিশেষে আমরা বলতে চাই যে মার্চেন্ট ব্যাংকদেরকে আলাদা আর্থিক প্রতিষ্ঠানের মতো ব্যাংক, ইন্স্যুরেন্স, লিজিং এগুলোর মতো সর্বোচ্চ কর হার 37.50% ধার্য করা হয়েছে, যেটা আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে মার্চেন্ট ব্যাংকগুলোর কিন্তু তেমন উল্লেখযোগ্য বিজনেসের সুযোগ নেই এবং এগুলার নামের অ্যাকচুয়ালি এগুলার প্রাতিষ্ঠানিক নামের শেষে কোনো ব্যাংক শব্দ নেই, কিন্তু একটি টাইটেল হিসাবে এদেরকে মার্চেন্ট ব্যাংক বলা হয়েছে এবং এসএসসির আইনে বলা আছে কোনো মার্চেন্ট ব্যাংক তার নামের সাথে ব্যাংক শব্দ ব্যবহার করতে পারবে না এবং বাংলাদেশ ব্যাংক এগুলাকে আবার আর্থিক প্রতিষ্ঠান হিসেবেও বিবেচনা করছেন। অথচ ট্যাক্স অথরিটি এটাকে এলটিইউতে বা বৃহৎ করদাতা ইউনিটের সাথে সম্পৃক্ত করেছে এবং সর্বোচ্চ হার ব্যাংকের জন্য যেই হার প্রযোজ্য 37.5%, মার্চেন্ট ব্যাংকের জন্য একই হার প্রস্তাব করা হয়েছে। আমরা বিনয়ের সাথে বলতে চাই যে অন্যান্য প্রাইভেট লিমিটেড কোম্পানিগুলোর জন্য
যেই কর হার বলবৎ আছে 30%, সেটাই যেন মার্চেন্ট ব্যাংকের জন্য করা হয়। কারণ আমার জানা মতে বিগত 10 বছরে কোনো মার্চেন্ট ব্যাংক লাভজনক অবস্থায় যাওয়ার সুযোগ তৈরি হচ্ছে না, যেহেতু আমাদের পুঁজি বাজারেই ছিল একটি নেতিবাচক অবস্থায়। এবং মার্চেন্ট ব্যাংকারদের যে মূল কাজ, 63টি মার্চেন্ট ব্যাংক, বছরে আইপিও হয় 10টা 12টা, তো সেখানে দেখা যায় যে 7-8টি মার্চেন্ট ব্যাংক শুধুমাত্র আইপিওর সাথে সম্পৃক্ত থাকার সুযোগ পায়, বাকিদের কোনো সম্ভাবনাই থাকে। এবং এছাড়া অন্যান্য ক্ষেত্রে পোর্টফোলিও ম্যানেজমেন্ট বা অন্যান্য ব্যবসার যে সুযোগ মার্চেন্ট ব্যাংকারদের জন্য আছে, সেটাও খুব সীমিত পরিসরে। তাই আমরা বিনয়ের সাথে অনুরোধ করতে চাই মার্চেন্ট ব্যাংকগুলোকে সাধারণ প্রাইভেট লিমিটেড কোম্পানিগুলোর মতো সাধারণ কর হার বিবেচনা করা হোক। এগুলার উপরে স্পেশাল রেট দেওয়ার কোনো যুক্তিকতা আমাদের কাছে মনে হয় না। পরিশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে, সকলের সুস্বাস্থ্য ও নিরাপদ জীবন কামনা করে আমি আমার বক্তব্য শেষ করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সাইদুর ভাইকে চমৎকার করে আজকের প্রোগ্রামের বিষয়বস্তু সংক্ষেপে উপস্থাপনের জন্য। আমি এবার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের সম্মানিত সভাপতি জনাব হাসান ইমাম রুবেল ভাইকে। রুবেল ভাই। ধন্যবাদ। ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের সাধারণ সম্পাদক মনির হোসেন এবং বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি একটু আগে বক্তৃতা করলেন। আমাদের প্রধান অতিথি আজকে এই অনুষ্ঠানের প্রধানমন্ত্রীর বেসরকারি খাত শিল্প এবং বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা জনাব সালমান এফ রহমান, বিশেষ অতিথি চেয়ারম্যান শিবলি রুবায়তুল ইসলাম, উনি ঢাকার বাইরে আছেন, উনি যে কোনো সময় আমাদের সঙ্গে যুক্ত হবেন। এছাড়া যে আলোচক এবং প্যানেলিস্ট রয়েছেন সবাইকে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি শুরুতে বলতে চাই যে আমরা আজকে কেন এরকম একটি ওয়েবিনারের আয়োজন করলাম। যদিও এই আয়োজনটি যথেষ্ট দেরি হয়ে গেছে, বাজেট ইতিমধ্যে প্রস্তাব করা হয়েছে এবং প্রস্তাব করার পরেও দীর্ঘ আলোচনা সংসদে চলছে এবং নানা ধরনের নীতি প্রণয়ন এবং পরিবর্তনের কাজও কিন্তু ইতিমধ্যে চলমান রয়েছে। কিন্তু দেরি হলেও আমরা এটি মনে করেছি যে পুঁজিবাজারের সংশ্লিষ্ট সমস্ত পক্ষকে তাদের যে নিজ নিজ বক্তব্য, সেই বক্তব্যকে একটি সম্মিলিত প্ল্যাটফর্মে তুলে এনে যাতে সরকারের দৃষ্টি আকর্ষণ করার সুযোগ তৈরি করা যায় এবং সেই সাথে আমরা সাংবাদিকরা একটি সংবাদের খোরাক পেতে পারি, এরকম একটি আলোচনার মধ্য দিয়ে, সেই দুটি বিষয়কে মাথায় রেখে আমরা এই আলোচনা আজকে করেছি। এবং এই আলোচনায় যারা আপনারা বিজ্ঞজনেরা অংশ নিয়েছেন সেই জন্য আপনাদের প্রতি আমরা ভীষণভাবে কৃতজ্ঞ। আমরা মনে করি যে দেরিতে হলেও এখান থেকে বাংলাদেশের পুঁজিবাজারের উন্নয়নের যে দিক নির্দেশনামূলক আলোচনা উঠে আসবে সেটি সরকারকে তার নীতি প্রণয়নে সহযোগিতা করবে, পাশাপাশি পুঁজিবাজারের যে সম্প্রসারণ সেই সম্প্রসারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমি যেটি মনে করি যে একটি বাজেট হচ্ছে একটি রাজনৈতিক সরকারের অর্থনৈতিক দর্শনের দলিল। এটি কেবল একটি আয় ব্যয়ের হিসেব না, একটি বছরে সরকার তার দেশের অর্থনীতিকে কিভাবে দেখতে চায় সেই দর্শনের প্রতিফলন কিন্তু বাজেটের প্রস্তাবনার মধ্যে থাকে। এবার আমরা যদি লক্ষ্য রাখি যে সরকার এবারের বাজেটের দর্শন নির্ধারণ করেছে জীবন এবং জীবিকা। তার মানে হচ্ছে যে একটি মহামারীকালীন সময়ে জীবন রক্ষা সরকারের একটি প্রধান প্রায়োরিটি এবং সেই প্রায়োরিটির জন্য সে কিন্তু আবার অর্থনীতিকেও ভুলে যায়নি এবং ভুলে যায়নি বলে জীবিকার প্রশ্নটিও পাশাপাশি রেখেছে। কিন্তু আমরা মনে করি যে এই জীবিকার প্রশ্নটিকে রাখতে গেলে যেই জায়গাগুলোতে আরো বেশি ফোকাস করা দরকার সেই ফোকাস করার জায়গাতে পুঁজিবাজার হচ্ছে একটি অন্যতম জায়গা, কিন্তু সেখানে সরকারের দৃষ্টিটা তুলনামূলক ক্ষীণ ছিল। সারা পৃথিবীতে যেই সমস্ত দেশের অর্থনীতি ভাইব্রেন্ট হয়েছে সেই সমস্ত দেশের অর্থনীতি ভাইব্রেন্ট হওয়ার পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে একটি ভাইব্রেন্ট পুঁজিবাজার। এবং আমি বিশ্বাস করি এই পুঁজিবাদী ব্যবস্থার মধ্যে বাংলাদেশের অর্থনীতিকেও ভাইব্রেন্ট করতে গেলে পুঁজিবাজারকে আলাদা করে নজর না দেওয়ার কোনো বিকল্প নেই। সুতরাং সরকারকে এটি ভাবতে হবে এবং একটি বাজেটের মধ্য দিয়েই যে এটির মীমাংসা হয়ে যাবে আমি ব্যক্তিগতভাবে সেটি মনে করি না। যদিও এই বাজেটে কর্পোরেট কর হার কমানোর একটি প্রস্তাব করা হয়েছে
নিঃসন্দেহে সারা পৃথিবীতে বিভিন্ন দেশে আমরা লক্ষ্য করি সেই তুলনায় আমাদের দেশের কর্পোরেট কর হার তুলনামূলক বেশি, এটি কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু এটি তালিকাভুক্ত কোম্পানিগুলোর ক্ষেত্রে বিশেষ ইনসেনটিভ হয়ে প্রণোদনা হিসাবে দেওয়ার সম্ভাবনাটা তুলনামূলক কম, কারণ আমরা দেখেছি যে তালিকা বহির্ভূত কোম্পানির ক্ষেত্রে কর হার একই হারে কমানো হয়েছে, যেটি দীর্ঘদিন ধরে পুঁজিবাজারে সংশ্লিষ্টদের দাবি ছিল যে এই কর হারের পার্থক্যটা কমিয়ে আনা, আরেকটু বাড়ানো, কিন্তু সেটা না বাড়িয়ে বরং একই রকম রাখা হয়েছে। সুতরাং এটি খুব বেশি মার্কেটকে প্রণোদিত করবে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় না। সুতরাং এই গ্যাপটি যদি আরেকটু বাড়ানো যায় সেই বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া যেতে পারে। আরেকটি বিষয় হচ্ছে এবারের বাজেটে মানে এই প্রথমবারের মতো আমরা দেখছি যে ঘাটতির পরিমাণ প্রায় 6.2% রাখা হয়েছে, টাকার অঙ্কে প্রায় 2,14,000 কোটি টাকা, যার বড় অংশই অভ্যন্তরীণ ঋণ, যেটি ব্যাংক খাত এবং সঞ্চয়পত্র থেকে সংগ্রহ করার কথা বলা হয়েছে, এবং একটি অংশ বিদেশ থেকে ঋণ সহায়তার মাধ্যমে পূরণ করা হয়েছে। এবং এই আমরা জানি যে এখনই একটা আজকে যে একজন নবজাতক জন্ম গ্রহণ করবে তার মাথার উপরে ইতিমধ্যে 85,000 কোটি টাকার ঋণের বোঝা রয়েছে। আগামীতে আমাদের এই ঋণের বোঝা যে বাড়ছে তাতে কোনো সংশয় নেই, কিন্তু একটি ডেভেলপমেন্ট ইকোনমিতে ঋণের বোঝা বাড়তে পারে যদি, এবং সেটি যদি কর্মসংস্থান এবং মানুষের রুটি রুজি সংস্থানের জন্য ব্যয় হয়ে থাকে, সেক্ষেত্রে এই ঘাটতি অর্থনীতিবিদরা বলে থাকেন, এবং আমি নিজেও অর্থনীতির ছাত্র হিসেবে মনে করি যে এই ঘাটতি হয়তো ইতিবাচক ভূমিকা পালন করবে। কিন্তু এটির সঙ্গে যদি পুঁজি বাজারকে যুক্ত করা যেত, যে সরকারের যে সমস্ত ডেভেলপমেন্ট প্রজেক্ট চলমান রয়েছে, ইনক্লুডিং পদ্মা সেতু, এবং এই যে আমাদের এখানে মেট্রো রেল হচ্ছে, কিংবা আমাদের যমুনা সেতু আছে, এই যে বড় বড় স্থাপনা, সেই স্থাপনা গুলোকে সিকিউরিটাইজ করে বন্ড বা কোনো কিছু ছাড়ার মাধ্যমে এই ঘাটতি পূরণ করা যেত, তাহলে হয়তো ঋণের বোঝা না বাড়িয়ে সরকার একটি ভিন্নভাবে এই ব্যবস্থাপনাটি করতে পারতো। এই 2,14,000 কোটি টাকার যে ঘাটতি আছে সেই ঘাটতি, এটি আমার মনে হয় যে এই বিবেচনাটি করতে পারেন। আরেকটি বড় ইস্যু হচ্ছে যে এবারও সংসদে বিষয়টি আলোচনা হয়েছে, অর্থমন্ত্রী নিজে বলেছেন যে তিনি এই বিষয়টি জানেন না, সেটি হচ্ছে মুদ্রা পাচার। আমরা স্বীকার করি বা না করি, নানা আন্তর্জাতিক সংস্থার যে তথ্য, সেই তথ্য থেকে আমরা দেখতে পাই যে বাংলাদেশ থেকে একটি বিপুল সংখ্যক মুদ্রা পাচারের ঘটনা ঘটছে। এই এবং সেটি ওভার ইনভয়েস বা রপ্তানির এগেনস্টে যেভাবেই হোক না কেন এই পাচারটি হচ্ছে। সেই পাচারটি মুদ্রা পাচার থেকে আমরা যদি আবার কোনোভাবে প্রণোদনা দিয়ে পুঁজিবাজারে বিনিয়োগের কোনো একটা উপায় বের করা যায়, সেই বিষয়টিও ভাবা যেতে পারে, যাতে করে এই অর্থটি, কারণ আইন দিয়ে সবসময় আসলে এটি বন্ধ করা যাবে এটি সবসময় নাও হতে পারে। সেই কারণে কোনোভাবে প্রণোদনা দিয়ে যেটি আবার দেশে ফেরত আনা যায় এবং এখানে অর্থনীতিকে নতুনভাবে পুনরুদ্ধারের কাজে এই পাচার হওয়া অর্থগুলোকে কাজে লাগানো যায় কিনা সেইটি বিজ্ঞ আলোচকরা ভেবে দেখবেন। এবং সবশেষে আমি মনে করি যে আজকের যে আলোচনা চলছে, চলমান রয়েছে, সেখানে সমস্ত পক্ষকে আমরা এখানে হাজির করার চেষ্টা করেছি, এবং তাদের যে সম্মিলিত ভাবনা, সেই ভাবনার একটি প্রতিফলন আমরা সাংবাদিকরা তুলে ধরতে চাই, এবং সেটি যাতে যথাযথভাবে আমরা করতে পারি, এবং সেই আলোচকদের কাছে আমরা সেই প্রত্যাশা রেখেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ এবং অভিনন্দন। ধন্যবাদ রুবেল ভাইকে চমৎকার করে বক্তব্য দেওয়ার জন্য। আমি এবার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ডক্টর হাসান ইমামকে। প্রথমেই ধন্যবাদ ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম এবং বাংলাদেশ মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশনকে এই টপিক্যাল আলোচনা সভা আয়োজনের জন্য। আমি আমার সালাম দিচ্ছি মাননীয় চিফ গেস্ট সালমান এফ রহমান এমপি, স্পেশাল গেস্ট প্রফেসর শিবলি রুবায়াতুল ইসলাম, চেয়ারম্যান বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন, এবং অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ এবং মিডিয়া ভাই ও বোনদের। আমার বক্তব্য হবে আসলে বাংলাদেশের প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের পক্ষ থেকে। এই কারণে
প্রতিটা মার্কেটে, ক্যাপিটাল মার্কেট ব্যতিক্রম না, প্রতিটা মার্কেটেই ডিমান্ড এবং সাপ্লাই দুইটা দিক থাকে। তো আমরা হচ্ছি ডিমান্ড সাইড, অর্থাৎ আমরা অর্থের যোগান দেই, এবং আরেকটা দিক হচ্ছে সাপ্লাই সাইড। আমার প্রাথমিক অবজারভেশন হবে যে এই বাজেটে যেই ক্যাপিটাল মার্কেট সেন্ট্রিক যেই প্রণোদনাগুলি দেয়া হয়েছে, এগুলি আসলে সাপ্লাই সাইডকে স্টিমুলেট করার জন্য। কর্পোরেট ট্যাক্স রেট লিস্টেড কোম্পানির জন্য কমানোর ফলে কোম্পানিগুলি লিস্টিং করতে আরো অ্যাট্রাকটিভ হবে, এটা হচ্ছে উদ্দেশ্য। সুকুক ইনভেস্টমেন্টের ক্ষেত্রে অ্যাসেট ট্রান্সফার ট্যাক্স মওকুফ করে এটা কস্ট কমানো হয়েছে, যেন এটা আরো কস্ট এফেক্টিভলি এই ধরনের ইনস্ট্রুমেন্ট আনা যায়। তবে এই প্রণোদনাগুলির অন্য সাইড যেটা, অর্থাৎ ডিমান্ড সাইড, সেটার ক্ষেত্রে আসলে সেরকম কোনো মিনিংফুল প্রণোদনা নেই। উদাহরণস্বরূপ বলবো যে বন্ড বা সুকুক জাতীয় ইনস্ট্রুমেন্ট ইস্যু করার খরচ কমানো হচ্ছে, কিন্তু এই সিকিউরিটি ইনভেস্টমেন্টে যদি আমরা বিনিয়োগ করি, তাহলে এখানে স্পেশাল বেনিফিট কি? অন্য ইনস্ট্রুমেন্ট ইনভেস্ট না করে, অন্য খাতে ইনভেস্ট না করে এই পার্টিকুলার খাতে ইনভেস্ট করলে ক্যাপিটাল মার্কেটে স্পেশাল বেনিফিট কি পাবে বিনিয়োগকারীরা? তো সেই পরিপ্রেক্ষিতে আমার মেইন টার্গেটেড অবজারভেশন বা প্রপোজাল যদি বলি, এটা হচ্ছে তিনটা। প্রথম হচ্ছে যে আমরা যদি ক্যাপিটাল মার্কেটকে আসলে ট্রু সাবস্টিটিউট, ব্যাংক ফাইন্যান্সিং এর ট্রু সাবস্টিটিউট করতে চাই, তাহলে আসলে হাউস হোল্ড সেভিংস কে ক্যাপিটাল মার্কেটের প্রতি অ্যাট্রাক্ট করতে হবে, কারণ এটাই হচ্ছে সবচেয়ে বড় পুঁজির অংশ। যেমন সরকার যখন ডিপোজিট পেনশন স্কিমকে ট্যাক্স মওকুফ করলেন সেভিংস বাড়ানোর জন্য, তখন এই সেক্টরটা এক্সপ্লোড করে, অর্থাৎ এটার অ্যামাউন্ট অনেক বেড়ে যায়। একইভাবে ক্যাপিটাল মার্কেটে হাউস হোল্ড সেভিংস কে আনার জন্য আমার মনে হয় মিউচুয়াল ফান্ড জাতীয় অথবা আদার কালেকটিভ ইনভেস্টমেন্ট স্কিম যেগুলি আছে, সেগুলি ডিভিডেন্ড ইনকামকে ট্যাক্স এক্সেম্পট করা উচিত, ঠিক যেভাবে ডিপিএস কে করা হয়েছে। এটা একটা। দুই নাম্বার হচ্ছে যে বাজেটে মেনশন করা হয়েছে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড, ডেরিভেটিভ, এই জাতীয় কিছু নতুন প্রোডাক্ট নিয়ে আসার ব্যাপারে, কিন্তু আসলে কোনো কংক্রিট প্রণোদনার উল্লেখ নেই। তা আমাদের আশা হবে বা প্রপোজাল হবে যে ইটিএফ বা সমগোত্রীয় নতুন বিশেষায়িত ফান্ডগুলি থেকে যদি আনা হয়, তাহলে এগুলি থেকে অর্জিত ডিভিডেন্ড ইনকাম এবং বিক্রির ক্ষেত্রে যে ক্যাপিটাল গেইন ট্যাক্স, সেটা প্রথম 5 বছর রিডিউস রেটে, অর্থাৎ 5% রেটে কর রেয়াত দেওয়া, তাহলে এগুলি আসতে এনকারেজ হবে, অর্থাৎ আমরা ইনভেস্টরদেরকে আসলে এই ইনস্ট্রুমেন্ট গুলিকে অ্যাট্রাক্ট করে নিয়ে আসতে পারবো। তৃতীয়ত, আমরা যদি পার্শ্ববর্তী ইন্ডিয়াতে দেখি, তাহলে আসলে ক্যাপিটাল মার্কেটের ইন্ডিয়াতে গত 10 বছরে সবচেয়ে বড় গ্রোথ হয়েছে টিয়ার 2 টিয়ার 3 সিটি থেকে যে টাকাগুলি এসছে, অর্থাৎ সবচেয়ে বড় বড় শহরগুলি থেকে না, এর বাইরে যেগুলি যা ইনভেস্টার আছেন তারা ক্যাপিটাল মার্কেটে অর্থ যোগান দিয়েছেন। তা আমরা এটাকে বাংলাদেশে বা অন্য ভাষায় ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বলি। এই ক্ষেত্রে আসলে প্রণোদনার দরকার, কারণ এটা হচ্ছে বিরাট বড় একটা অংশ আমাদের ইকোনমি, যেটা ফর্মাল ফাইন্যান্সের অন্তর্ভুক্ত না। সেই ক্ষেত্রে আমাদের প্রপোজাল হবে যে টিয়ার 1 শহরের বহির্ভূত যে মার্কেটগুলি, সেগুলিতে যে রিটেল ইনভেস্টররা আছেন, তারা যখন ইনভেস্ট করবেন ক্যাপিটাল মার্কেটে, তাদের ক্যাপিটাল গেইনের উপর উইথহোল্ডিং ট্যাক্স 5% ধার্য করে এটাই ফাইনাল ট্যাক্স হিসাবে গণ্য করা। এটা অনেক বড় একটা ক্ষেত্র, কাজেই এই অর্থটাকে যদি আমরা অ্যাট্রাক্ট করতে পারি ক্যাপিটাল মার্কেটে, তাহলে আমার মনে হয় যে ক্যাপিটাল মার্কেটে ডিমান্ড সাইডটা অনেক বেশি স্ট্রং হবে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ। ধন্যবাদ জানাচ্ছি জনাব ডক্টর হাসান ইমাম ভাইকে। এবার বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি ডিএসসি ব্রোকারেজ অ্যাসোসিয়েশনের সভাপতি শরীফ আনোয়ার হোসেনকে।
আনোয়ার ভাই আপনি আনমিউট করে নেন আপনার। বাংলাদেশ মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশন ও ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম কর্তৃক যৌথভাবে আয়োজিত পোস্ট বাজেট ডিসকাশন অ্যান্ড রোড ম্যাপ ফর দ্য ডেভেলপমেন্ট অফ ক্যাপিটাল মার্কেট শীর্ষক এই ওয়েবিনারের প্রধান অতিথি প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা জনাব সালমান এফ রহমান এমপি, বিশেষ অতিথি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর শিবলি রুবায়তুল ইসলাম, ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান মোহাম্মদ এনায়েতুর রহমান, চিটাগং স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান জনাব আসিফ ইব্রাহিম এবং সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের কমিশনার শামসুদ্দিন আহমেদ ও আজকের আলোচক ডক্টর হাসান ইমাম, অ্যাসেট ম্যানেজমেন্ট এর প্রেসিডেন্ট। আমি এবং আমার অ্যাসোসিয়েশন ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট জনাব সাইদুর রহমান ভাই এবং ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের প্রেসিডেন্ট জনাব হাসান ইমাম রুবেল ভাইকে বাজেট উত্তর ক্যাপিটাল মার্কেট উন্নয়নের এই ওয়েবিনার আয়োজনের জন্য। এছাড়া এই অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন স্টেক হোল্ডার, বিনিয়োগকারী, সাংবাদিক ভাই সহ অংশগ্রহণকারী সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। গত ৩ জুন মাননীয় অর্থমন্ত্রী 2021-22 অর্থ বছরের জাতীয় বাজেট পেশ করেছেন। করোনাকালীন এই সংকটময় পরিস্থিতিতে 6,03,681 কোটি টাকার মতো এত বড় আকারের বাজেট প্রণয়ন ও উপস্থাপন সরকারের জন্য নিঃসন্দেহে একটি সাহসী পদক্ষেপ। সময় মতো বাজেট প্রদান করে উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ সহ সকলকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ব্যবসা বান্ধব এই বাজেটকে অভিনন্দন জানাচ্ছি। একটি দেশের শিল্প ও ব্যবসা বাণিজ্যের উন্নয়নে পুঁজিবাজারের ভূমিকা উল্লেখযোগ্য। পুঁজিবাজারের উপর ভর করে একটি দেশের অর্থনীতি এগিয়ে যায়। তাই বর্তমান সরকারের দেশের উন্নয়নের লক্ষ্যে পুঁজিবাজারের উন্নয়নকে সর্বাধিক গুরুত্ব দিয়ে এই ক্ষেত্রে বাজার সংশ্লিষ্ট সকল স্তরের প্রয়োজনীয় সুযোগ সুবিধা প্রদান করে বাজারকে শক্তিশালী ও কার্যকর করে তুলেছেন। বাজারের উন্নয়ন ও গতিপথ ঠিক রাখতে সর্বক্ষণিক বিশেষ দৃষ্টি ও কার্যক্রম চলমান রেখেছেন, যার প্রতিফলন আমাদের বাজারে ফুটে উঠেছে। বাজারের লেনদেন গত 10.5 বছরের মধ্যে সর্বোচ্চ বৃদ্ধি পেয়ে বাজার এখন বিনিয়োগকারীদের আস্থার স্তরে পরিণত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ নজরদারি ও ইতিবাচক নির্দেশনার ফলশ্রুতিতে ঝিমিয়ে পড়া বাজার তার গতি ফিরে পেয়েছে। দেশি বিদেশি বিনিয়োগকারীদের মাঝে তৈরি হয়েছে দিন দিন বাজারের বিনিয়োগকারী অনুপ্রবেশ ঘটেছে। এছাড়া আকাঙ্ক্ষিত নানা সুযোগ সুবিধা সুখবর নিয়ে দ্বারগোড়ায় অবস্থান করছে আমাদের পুঁজিবাজার। সরকার নিয়ন্ত্রণ সংস্থা সর্বশেষ বাজেট প্রস্তাবের মাধ্যমে যার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকার্স অ্যাসোসিয়েশনের একজন প্রতিনিধি হিসেবে 2021-22 বাজেটে আমার বাড়তি দৃষ্টি ছিল পুঁজিবাজার ঘিরে। তাই পুঁজিবাজারের উন্নয়নে এই বাজেটের বিদ্যমান নিয়ামক সহ আগামী দিনের এর প্রতিফলন নিয়ে আমার বক্তব্য সুনির্দিষ্ট। কোভিডের কারণে কোম্পানিগুলোর বিক্রয় ও মুনাফা কমে যাওয়ার দরুন সরকারের রাজস্ব আয় কমে যাওয়ার সম্ভাবনা থাকা সত্ত্বেও এবার বাজেটে বেসরকারি খাতের ব্যবসায়ীদের দিকে সরকারের বিশেষ গুরুত্ব দিয়ে গত বছরের ন্যায় এবারও তালিকাভুক্ত কোম্পানির কর্পোরেট করের হার 2.50% কমিয়ে 22.50% করেছে, যা প্রশংসার দাবি রাখে। এর ফলে কোম্পানিগুলোর মুনাফা বৃদ্ধি পাবে এবং শেয়ার হোল্ডারদের বেশি লভ্যাংশ দিতে সক্ষম হবে। আরো বেশি লভ্যাংশ পাওয়ার দরুন বিনিয়োগকারীগণ পুঁজিবাজারে বিনিয়োগ আরো বেশি আগ্রহী হবে। অতালিকাভুক্ত বৃহৎ ও ভালো মানের কোম্পানিগুলো কর সুবিধা নিতে শেয়ার বাজারে তালিকাভুক্ত হবার সুযোগ নেবে। অন্যদিকে অতালিকাভুক্ত কোম্পানির ক্ষেত্রে ও কর্পোরেট কর হার 2.50% কমিয়ে 30% প্রস্তাব করা হয়েছে। এতে করে কোম্পানিগুলো আর্থিকভাবে আরো সমৃদ্ধ হবে এবং আরো ভালো পারফরমেন্স করবে। এই জাতীয় কোম্পানিগুলো তাদের ব্যবসার পরিধি বৃদ্ধি করে দেশের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থানের ক্ষেত্রে বিশেষ অবদান রাখতে সক্ষম হবে। এছাড়া উক্ত কর সুবিধা পেয়ে
কোম্পানিগুলো তাদের পণ্য বিক্রয়ের ক্ষেত্রে ভোক্তা মহলকে আরো বেশি সেবা ও সুবিধা দিতে সমর্থ হবে। এছাড়া স্টক এক্সচেঞ্জগুলোকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে, শেয়ার বাজারকে গতিশীল ও উজ্জীবিত করতে অর্থমন্ত্রী তার বাজেট বক্তব্যে সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরেছেন। এর মধ্যে ট্রেজারি বন্ডের লেনদেন চালু করা, পুঁজিবাজারের জন্য আধুনিক পণ্য যেমন সুকুক, ডেরিভেটিভস, ইটিএফ চালু করা সহ ওটিসি বুলেটিন বোর্ড, এসএমই বোর্ড, ইন্টারনেট অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড ও ব্যয়মেয়াদী মিউচুয়াল ফান্ড ও তালিকাভুক্ত করার বিষয়গুলো অন্যতম, যা শীঘ্রই বাস্তবায়ন করা হবে বলে তিনি বক্তব্যে উল্লেখ করেছেন। আমাদের পুঁজিবাজারকে আন্তর্জাতিক মানের রূপ দিতে সরকারের প্রস্তাবিত পদক্ষেপগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময়ের দাবি। যদিও এই বিষয়ের উপর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ইতিমধ্যে নানান উদ্যোগ গ্রহণ করেছে এবং এর বাস্তবায়নের ধারাবাহিক কার্যক্রম অব্যাহত রেখেছে। আমি দৃঢ়ভাবে আশা করছি বর্তমান সরকারের পৃষ্ঠপোষকতায় এই কমিশনের হাত ধরে আমাদের পুঁজিবাজার একটি আধুনিক, শক্তিশালী, টেকসই বাজারে উন্নতি হবে। এই উন্নয়ন কর্মকাণ্ডের সাথে একাত্ম হয়ে প্রয়োজনীয় সকল প্রকার সহযোগিতা দিতে আমাদের অ্যাসোসিয়েশন সবসময় সরকার, কমিশন তথা এক্সচেঞ্জের পাশে থাকবে। আমরা স্টক ব্রোকার, আমরা সবকিছুর আগে পুঁজিবাজার সেবাদানকারী প্রতিষ্ঠান, তারপর ব্যবসায়ী। পুঁজিবাজারে বহু উত্থান পতনের মাঝে আমরা বাজার ছেড়ে যাইনি। এই বাজার আমাদের ঘরবাড়ি, এই বাজার থেকে আমাদের আয়ের ব্যবস্থা হয়। তাই বাজারকে ভালো রাখার পাশাপাশি আমরা দেশকে ভালো রাখার প্রাণপণ চেষ্টার মধ্য থাকি। উদ্বুদ্ধ নানা প্রতিকূল পরিস্থিতিতে বিনিয়োগের যথেষ্ট ঝুঁকি থাকা সত্ত্বেও আমরা বাজার উন্নয়ন তথা দেশের উন্নয়নের কথা ভেবে থাকি। আমরা মনে করি সবার আগে দেশের সমৃদ্ধ, দেশ ভালো থাকলে আমরা ভালো থাকবো, দেশ সমৃদ্ধ হলে আমরা সমৃদ্ধ হব। এই বিশ্বাস নিয়ে সাথে নাগরিক দায়বদ্ধতা থেকে আমরা ব্যবসায়ীগণ নিয়মিতভাবে সরকারের রাজস্ব আয়ে সহযোগিতা করে আসছি। আজকের এই আয়োজনে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের অতি পরিচিত জন, শ্রদ্ধাভাজন এবং সরকারের বিশিষ্টজন, মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা জনাব সালমান এফ রহমান, যিনি সেই শুরু থেকেই আমাদের পুঁজিবাজারের সাথে সক্রিয় থেকে এবং উন্নয়নে নানাভাবে সহযোগিতা করে যাচ্ছেন। পুঁজিবাজারের স্তরে স্তরে যার সীমাহীন অবদান রয়েছে, পুঁজিবাজারের যে কোনো বিষয়ে আমরা তাকে সর্বদা আমাদের পাশে পাই। তার অনুপ্রেরণা ও পরামর্শ আমাদের সামনে এগিয়ে নিয়ে যাওয়ার পথকে সুগম করে। তিনি আমাদের সাথে সাক্ষাৎ দেন এবং আমাদের কথা মনোযোগ সহকারে শুনেন, তার সমাধানের সর্বাত্মক চেষ্টা করেন। আমাদের মাননীয় অর্থমন্ত্রীও পুঁজিবাজারের সাথে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের অত্যন্ত কাছের প্রিয় একজন ব্যক্তিত্ব। পুঁজিবাজারের যে কোনো বিষয় আমরা তাকে নিয়মিত পাশে পাই। পুঁজিবাজার সম্পর্কে তার গভীর জ্ঞান ও দৃষ্টি আছে বলেই তিনি অল্পতেই আমাদের সমস্যা বুঝে নিতে সক্ষম হন। আমরা একজন ভিশনারি, প্রতিষ্ঠিতশীল, দক্ষ চেয়ারম্যান পেয়েছি, যিনি আমাদের বাজারের নিয়ন্ত্রক হলেও তার সহজ, বিনয়ী ও বন্ধুসুলভ মনোভাব আমাদেরকে তার সান্নিধ্যে এসে দ্বিধাহীন উন্মুক্ত আলোচনা, চাওয়া পাওয়ার বিব্রত করে না। তার কর্মকাণ্ডের প্রতি আমাদের শতভাগ আস্থা রয়েছে। বাজারের অংশীজনদের উপর তার কমিশনের যে আইন, বিধি ও নির্দেশনা প্রদানে তিনি যৌক্তিক ও সহনীয় পর্যায়ে বিবেচনা করে দেখেন। পুঁজিবাজার নিয়ে প্রস্তাবিত বাজেটের সব দিক যথাযথভাবে কার্যকর হোক, এর জন্য বাজারের মধ্যস্থদের সাথে নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত সফল বাস্তবায়নের বিশেষ ভূমিকা রাখে। পুঁজিবাজারের যে কোনো উন্নয়ন কারো একার পক্ষে সম্ভব নয়। এই জন্য প্রতিটি ক্ষেত্রে টিম ওয়ার্কের প্রয়োজন। তবেই পুঁজিবাজার নিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হব। পরিশেষে স্টক ব্রোকারদের দীর্ঘদিনের কষ্ট, অগ্রিম আয়কর AIT 0.05% থেকে কমিয়ে 0.015% করত অতিরিক্ত করের অর্থ ফেরত প্রদানের দাবি জানিয়ে আমরা এবারের বাজেটের বাস্তবায়ন আশা করেছিলাম। এই অনুষ্ঠানের মাধ্যমে বিষয়টি পুনরায় বিবেচনার জন্য মাননীয় অর্থমন্ত্রী, মাননীয় উপদেষ্টা, কমিশনের চেয়ারম্যান মহোদয়, সংশ্লিষ্ট সকলের নিকট সদয় আবেদন করলাম। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি শরীফ আনোয়ার ভাইকে। আমি এবার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি চিটাগং স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান
জনাব আসিফ ইব্রাহিমকে। Assalamu alaikum. Capital Market Journalist Forum এবং মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আজকে পোস্ট বাজেট ডিসকাশন এন্ড রোড ম্যাপ ফর ডেভেলপমেন্ট অফ ক্যাপিটাল মার্কেট অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা জনাব সালমান এফ রহমান, আর উপস্থিত আছেন বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান প্রফেসর শিবলি রুবায়তুল, কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদ, ডক্টর আহমেদ। আমার উপস্থিত আছেন ডিএসসি চেয়ারম্যান জনাব ইউনুসুর রহমান এবং এএমসির প্রেসিডেন্ট শাহসান ইমাম এবং ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং সাংবাদিক ভাই ও বোনেরা এবং ক্যাপিটাল মার্কেটের সঙ্গে সম্পৃক্ত সকল যারা আজকে এই ওয়েবিনারে পার্টিসিপেট করছেন, সবাইকে আমার শুভেচ্ছা। আমাদের দেশ বিশ্বের 41তম বৃহৎ অর্থনৈতিক দেশ। বাঙালি জাতি নতুন উদ্দীপনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশিত পথে অর্থনৈতিক মুক্তির রথে এগিয়ে চলছে। স্বাধীনতার আমাদের গৌরবময় সুবর্ণ জয়ন্তীর এই সময় আমাদের উত্তরণ হয়েছে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে। এই যেন আধুনিক বাংলাদেশের উপকার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের অবদান। মেড ইন বাংলাদেশকে উপজীব্য করে আমদানি নির্ভরতাকে হ্রাস করে সামনে রেখে বিগত ৩ জুন তারিখে মাননীয় অর্থমন্ত্রী আহমদ মোস্তফা কামাল মহান জাতীয় সংসদে আগামী ২০০০ বছরের বাজেট ঘোষণা। বিশ্ব মহামারী কোভিড-19 নভেল করোনা ভাইরাসের ক্রান্তিকালে দাঁড়িয়ে জীবন জীবিকায় প্রাধান্য দিয়ে সুদৃঢ় আগামীর পথে বাংলাদেশ শিরোনামে যে বাজেট অর্থমন্ত্রী মহোদয় অত্যন্ত প্রজ্ঞা ও সাহসের সাথে উপস্থাপন করেছে, সেই জন্য আমরা সিএসির পক্ষ থেকে তাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেছেন, সরকার পুঁজিবাজার গতিশীল ও উজ্জীবিত করার লক্ষ্যে নানাবিধ সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করছে। স্টক এক্সচেঞ্জ সমূহকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করার জন্য যুগের সঙ্গে তাল মিলিয়ে আরো কিছু পদক্ষেপ শীঘ্রই বাস্তবায়ন করা হবে, যেমন পুঁজিবাজারে ট্রেজারি বন্ডের লেনদেন চালু করা, আধুনিক পুঁজিবাজারের বিভিন্ন ইনস্ট্রুমেন্ট যেমন সুকুক যেটা অলরেডি শুরু হচ্ছে, ডেরিভেটিভস, অপশনস এর লেনদেন চালু করা, ইটিএফ প্রচলন করা, ওপেন এন্ড মিউচুয়াল ফান্ড তালিকাভুক্ত করা ইত্যাদি। সার্বিক পুঁজিবাজারের উন্নয়নে অনেকগুলো বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে এই বাজেটে। সার্বিক দিক বিবেচনায় এবারের প্রস্তাবিত বাজেট শেয়ার বাজার বান্ধব বলে আমরা মনে করি। প্রস্তাবিত বাজেটে এইসব সিদ্ধান্ত বাস্তবায়িত হলে আগামীতে শেয়ার বাজার আরো গতিশীল হবে এবং বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়বে। বিগত অর্থবছরের বাজেটে পুঁজিবাজার সংশ্লিষ্ট বিধানসমূহ বাজার বান্ধব ছিল। এবছর আমরা দাবি করেছিলাম যে বিদ্যমান বিধানসমূহ যেন অপরিবর্তিত থাকে। আমরা আনন্দিত যে প্রায় সকল বিধানই অপরিবর্তিত রাখা হয়েছে, তবে স্টক এক্সচেঞ্জের সদস্যদের লেনদেনের উপর বিদ্যমান উৎস কর 0.05% থেকে পূর্বাবস্থায় অর্থাৎ 0.015% নামিয়ে আনার জন্য সুপারিশ আমরা করেছিলাম। বাজেটে এটার প্রতিফলন আমরা দেখি। ব্রোকারেজ হাউসগুলোর সক্ষমতা বৃদ্ধির জন্য পরিচালনা খরচ কিন্তু আসলে বহুগুণ বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি তীব্র প্রতিযোগিতামূলক বাজারে ব্রোকারেজ সেবার কমিশন কমে আসার কারণে এই কর্তনকৃত অর্থ অধিকাংশ ক্ষেত্রে কার্যকর কর দায় হিসাবে অধিক হয়। তাই উৎসে কর হার হ্রাসে আমাদের প্রস্তাব পুনর্বিবেচনার জন্য মাননীয় অর্থমন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি আজকে আমাদের সভার প্রধান অতিথির মাধ্যমে। এছাড়াও ব্রোকারদের বিও অ্যাকাউন্ট মেইনটেনেন্স ফি থেকে প্রাপ্ত আয় 100 টাকা হতে বিবেচ্য করকে
উল্লেখিত 0.15 উচ্চ কর সংযুক্ত হয়েছে বলে বিবেচনা করার জন্য আবেদন জানাচ্ছি। ঘোষিত বাজেটে তালিকাভুক্ত কোম্পানি সমূহের বিদ্যমান কর 25 থেকে 22.5% নির্ধারণ করা হয়েছে। আমি মনে করি এটা অত্যন্ত পজিটিভ একটা মুভ। আমরা বিজনেস কমিউনিটি থেকে অনেক বছর থেকে এই সরকারকে বলে এসেছিলাম যেন কর্পোরেট কর হারটা রেশনালাইজ করা হয়। আমাদের যে সমস্ত দেশের সঙ্গে আমরা কম্পিট করি ইন্টারন্যাশনাল মার্কেটে, তাদের সঙ্গে যেন একটা সামঞ্জস্যপূর্ণ করা হয়, সেটা করা হয়েছে। তার জন্য আমি অভিনন্দন জানাচ্ছি সরকারকে। যদিও আমাদের দাবি ছিল এই কর হারকে 20% নামিয়ে আনা। আমরা মনে করি এতে করে তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির কর্পোরেট কর হারের ব্যবধান আরেকটু বৃদ্ধি করা প্রয়োজন, যাতে করে মৌলভিত্তি সম্পন্ন দেশি এবং বহুজাতিক কোম্পানি আমাদের এক্সচেঞ্জ গুলোতে লিস্টেড হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে। কৌশলী বিনিয়োগকারী আকর্ষণ করা সহ স্টক এক্সচেঞ্জের কারিগরি ও অবকাঠামোগত উন্নয়নের জন্য মূলধন পুনর্বিনিয়োগের প্রয়োজন। বিনিয়োগকারীদের জ্ঞান ও দক্ষতা ও দীর্ঘমেয়াদে একটি স্থিতিশীল পুঁজিবাজার গঠনের লক্ষ্যে সিএসসির আর্থিক সক্ষমতা প্রয়োজন হলেও বর্তমানে আমাদের এক্সচেঞ্জগুলোর ইনকাম কিন্তু অনেক হ্রাস পেয়েছে। জনস্বার্থ রক্ষায় নিয়োজিত বিশেষায়িত জাতীয় প্রতিষ্ঠান ও দেশের অর্থনৈতিক উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে এক্সচেঞ্জগুলোর প্রযোজ্য কর্পোরেট কর হার 15% নির্ধারণ করার জন্য আবেদন জানাচ্ছি। আমরা আগে অনেক শুনেছি এবং আমরা খুব এক্সাইটেড ছিলাম যে রাষ্ট্রীয় মালিকানাধীন যে সমস্ত লাভজনক কোম্পানি আছে তাদের শেয়ার বিক্রির কথা বিভিন্ন সময় বলা হয়েছিল, কিন্তু এবার বাজেটে সেরকম কোনো পরিকল্পনা আমরা দেখিনি। অর্থায়নের উৎস হিসেবে শেয়ার অফলোড করে যেসব কোম্পানি রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি প্রফিট করছে তাদেরকে পুঁজিবাজারে অন্তর্ভুক্ত করা যেতে পারে, তাতে করে আমাদের মার্কেটের ডেপথ বাড়বে। বর্তমানে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন এসএমই বোর্ডের মাধ্যমে স্বল্প মূলধনী কোম্পানি সমূহকে তালিকাভুক্ত হতে উৎসাহিত করছে। আমরা তালিকাভুক্ত এসএমই কোম্পানির জন্য 10% হারে 5% কর নির্ধারণ করার প্রস্তাব করেছিলাম। আপনারা হয়তো ইতিমধ্যেই জানেন, অত্যন্ত সুখের সংবাদ যে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের এসএমই বোর্ডে সর্বপ্রথম নিলয় অ্যালয় নামক একটি কোম্পানিকে লিস্টিং এর করা হয়েছে। 7.5 কোটি টাকা স্মল ক্যাপ তারা রেজ করেছে মার্কেট থেকে। আমরা চাচ্ছিলাম এদেরকে আরো এনকারেজ করার জন্য এসএমইদের জন্য যারা এসএমই বোর্ডের মাধ্যমে আসবে তাদেরকে যেন কর হারটা একটু জাস্টিফাইড করা হয়, সো দ্যাট দে গেট এনকারেজড টু কাম ইনটু the capital market to raise capital as an alternative to bank financing. বর্তমানে শুধুমাত্র জিরো কুপন বন্ড থেকে প্রাপ্ত আয় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ব্যতি রেখে করমুক্ত। দেশের অর্থনীতির আকার ও ব্যাংকিং খাতের অস্থিরতার প্রেক্ষিতে একটি শক্তিশালী বন্ড মার্কেট তৈরি করা কিন্তু অত্যন্ত জরুরি, এটা আমরা সবাই উপলব্ধি করি। এই পদক্ষেপ পুঁজিবাজারের পাশাপাশি আর্থিক খাতেও শৃঙ্খলা আনয়ন করতে পারে। সেই কারণে নতুন ভাবে একটি বন্ড মার্কেট তৈরি করার লক্ষ্যে সকল প্রকার বন্ড থেকে প্রাপ্ত আয়কে করমুক্ত করা প্রয়োজন এবং জিরো কুপন বন্ড থেকে প্রাপ্ত আয়ের করমুক্ত সুবিধা ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান সহ সকল করদাতাকে অন্তর্ভুক্ত করা প্রয়োজন। আমি মনে করি এই সমস্ত বিষয়গুলো যদি সংসদে আলোচনা করে রিভিশন করা হয়, এসআরওর মাধ্যমে হোক কিংবা বাজেট রিভিশনের সময় হোক, এটা আমাদের জন্য ভালো হবে। সরকার এই কোভিডের সময়েও অত্যন্ত চ্যালেঞ্জিং একটা গ্লোবাল ইকোনমিক সিনারিওতে যে বাজেট প্রণয়ন করেছেন সেটা অবশ্যই প্রশংসার দাবি রাখে। সরকার স্বাস্থ্য খাতে 12% অ্যালোকেশন করেছেন, 12% বৃদ্ধি করেছেন গত বছরের থেকে, এবং সোশ্যাল সিকিউরিটি এবং ওয়েলফেয়ার খাতে 6% বৃদ্ধি করেছেন। আমরা মনে করি এই টাকাটা যদি যারা হতদরিদ্র তাদের হাতে পৌঁছানো যায় তাহলে হয়তো কিছুটা ইকোনমি স্টিমুলেট করা যাবে। মেড ইন বাংলাদেশকে প্রাধান্য দেওয়া হয়েছে এবং সেই কারণে কিছু কিছু ক্ষেত্রে ব্যাটের ক্ষেত্রে এক্সাম্পশন দেওয়া হয়েছে ডোমেস্টিক ইন্ডাস্ট্রিকে স্টিমুলেট করার জন্য।
আমি মনে করি এগুলো খুব ভালো উদ্যোগ। সর্বোপরি অত্যন্ত দুরূহ একটা বৈশ্বিক অর্থনীতির সভায় মাননীয় প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে আমরা মনে করি আমরা একটা মোটামুটি কমফোর্টেবল পজিশনে আছি। যদিও কমপ্লেসেন্ট হওয়া উচিত না, তবুও আমি বলবো কিছু কিছু ফ্যাক্টর, যেমন ধরেন এক্সচেঞ্জ রেট স্টেবিলিটি, আমাদের ইনফ্লেশন কন্ট্রোল, আমাদের ডোমেস্টিক রেভিনিউ যেটা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে ইন্ডিয়ার সক্ষমতা, যদিও ট্যাক্স নেট বাড়ানোর কথা আমরা বলি, মডারেট এক্সপোর্ট গ্রোথ হচ্ছে, আস্তে আস্তে বাড়বে, এবং রেমিটেন্স সিস্টেম অ্যাপ্রোচ, যেটা খুব ভালো একটা ইন্ডিকেটর আমরা দেখছি, যেটা রিফ্লেকশন আমরা দেখতে পাচ্ছি আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ। তো সর্বোপরি আমি বলবো যে যদি আমরা কেয়ারফুলি আমাদের স্টেপস গুলো নেই, ইনশাল্লাহ আমাদের যে অভিষ্ট লক্ষ্য, মাননীয় প্রধানমন্ত্রী 2041 সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত দেশে দেখতে চান, সে লক্ষ্যে প্রচুর পরিমাণ অবকাঠামোগত বিনিয়োগের প্রয়োজন হবে। আমরা আশা করব যে পুঁজিবাজার থেকেও আমরা ইনফ্রাস্ট্রাকচারে কিছু বিনিয়োগ আমরা করতে পারবো, এবং সেই ক্ষেত্রে যদি কিছু সরকার কনসেশনস দেন, দ্যাট মে অলসো বি বেনিফিশিয়াল ইন দ্য লং রান। আমাকে আজকে আপনাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব আসিফ ইব্রাহিমকে। এবার বক্তব্য রাখার জন্য আমি বিনোদভাবে অনুরোধ জানাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জের সম্মানিত চেয়ারম্যান জনাব ইউনূসুর রহমান। মনির ভাই, হ্যাঁ, উনি চেয়ারম্যান সাহেব ফোন করছেন, ওনার ইলেকট্রিসিটি চলে গেছে, আমার মনে হয় নেক্সট আমাদের কমিশনার মহোদয়ের কাছে আপনি চলে যান। ওনার বাসায় ইলেকট্রিসিটি চলে গেছে, উনি ডিসকানেক্ট হয়ে গেছে। আচ্ছা, আমি এবার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশনের সম্মানিত চেয়ারম্যান, সম্মানিত কমিশনার জনাব শেখ শামসুদ্দিন আহমেদকে। আলাইকুম, মাননীয় উপদেষ্টা মহোদয়, উপস্থিত এক্সচেঞ্জ সমূহের চেয়ারম্যান বৃন্দ, আমাদের বিএমবিএ, সিএমজিএফ এবং আনোয়ার সাহেব যারা আছেন, বিএপিএসসি অনেকে আছেন, আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমি দু একটা কথা বলতে চাই। আমি জানি যে অনেক আলোচনা হয়েছে, বেশি বলার প্রয়োজন নেই। ক্যাপিটাল মার্কেটের যে স্ট্রাকচারটা আমরা গত কিছুদিন ধরে দেখেছি, গত 20-25 বছর ধরে, সেটার একটা মৌলিক বিবর্তনের একটা প্রয়োজন আছে। যেভাবে এটি চলছে ঠিক এভাবেই এটি আর চলার প্রয়োজন এই মুহূর্তে নেই। এটি আরো উন্নততর ভাবে চলতে পারে। এই উন্নততর ভাবে চলতে হলে দুটো জিনিসকে লক্ষ্য করতে হবে। একটা হচ্ছে নতুন প্রোডাক্ট আনতে হবে এবং নতুন স্ট্র্যাটেজি নিতে হবে। আমি মনে করি আমাদের মাননীয় অর্থমন্ত্রী মহোদয় যে বাজেট প্রস্তাব করেছেন, সেখানে এই দুটো বিষয় নিয়ে সুনির্দিষ্ট দিক নির্দেশনা আছে, এবং সেগুলো যদি আমরা অনুধাবন করতে পারি এবং সেগুলো প্রয়োগ করতে পারি, আমাদের পুঁজিবাজারের বিবর্তনটা সহজে অনতি দূরেই সম্ভব হবে। বিকজ আমাদের ইকুইটি মার্কেটের বাইরে গিয়ে আমাদেরকে কাজ করতে হবে। ইকুইটি মার্কেট ডিপেন্ডেন্ট একটা পুঁজিবাজার দীর্ঘদিন চলতে পারে না। আমরা সেরকমই ছিলাম, কিন্তু সেখান থেকে ধীরে ধীরে বিবর্তিত হতে হবে। বিয়ন্ড ইকুইটি মার্কেট হতে হলে ইকুইটি মার্কেটকেও এট দ্য সেম টাইম সংরক্ষণ করতে হবে। সেই জন্য আপনাদের একটি দাবি যেটা আছে যে লিস্টিংকে প্রমোট করা, সেই জিনিসটা অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু এখানে লক্ষণীয় সেখানেও কিন্তু বাজেটে একটি প্রস্তাবনা আছে যে করের হার হ্রাস করা হয়েছে। এছাড়া আরো হয়তো বা কিছু প্রণোদনা আগামীতে থাকবে, যেগুলির মাধ্যমে লিস্টিংকে আরো প্রমোট করা সম্ভব হবে। কিন্তু বিয়ন্ড ইকুইটির জন্য অনেকগুলো বিষয় সরাসরি বাজেটে উল্লেখ করা হয়েছে, যেমন ইসলামিক শরিয়া বেস সুকুক,
বা ডেরিভেটিভ বা কমোডিটি মার্কেট, মিউচুয়াল ফান্ড বা এই ধরনের যে সমস্ত প্রোডাক্ট আছে সবকিছু উল্লেখ করা হয়েছে এবং সেগুলো করার জন্য কিছু প্রস্তাবনাও নিয়ে আসা হয়েছে। একইভাবে আমরা কিছু এক্সাম্পলও দেখতে পাচ্ছি, যেমন মিউনিসিপাল বন্ড নিয়ে আমরা এই মুহূর্তে কাজ করছি। শুনে খুশি হবেন যে এটা আমাদের অর্থ মন্ত্রণালয় এবং এলজিডি লোকাল গভর্নমেন্ট ডিভিশন উভয়ই আমাদের ঢাকা নর্থ সিটি কর্পোরেশনের একটি প্রকল্পের বিষয়ে স্বাভাবিক অনুমোদন এর মতো একটি বার্তা দিয়েছে লিখিতভাবে। সো এটি এখন আছে যে মিউনিসিপাল বন্ডের দিকেও আমরা ধাবিত হচ্ছি, কিংবা সরকার চেষ্টা করছেন। এবারে বাজেটেও কিন্তু যে স্পিচ আছে সেখানে উল্লেখ করা আছে যে সরকারি সিকিউরিটি গুলোর ক্যাপিটাল মার্কেটে আনা। আপনারা জেনে খুশি হবেন যে আমরা গভীরভাবে চেষ্টা করছি গভর্নমেন্ট সিকিউরিটি গুলোকে সেকেন্ডারি মার্কেটে কিভাবে নিয়ে আসা যায় সেটার জন্য, এবং আমরা আশা করছি যে অনন্তদূর ভবিষ্যতেই সেকেন্ডারি মার্কেটে আমাদের গভর্নমেন্ট সিকিউরিটি গুলো ট্রানজাকশন করতে পারবে। অর্থাৎ নিউ প্রোডাক্টের দিকে দিক নির্দেশনা আছে এবং আমরা ব্যাপক কাজ হচ্ছে বলতে পারি। আমরা আশা করছি যে সেখানে নতুন নতুন প্রোডাক্ট আসবে। আপনারা অনেকেই জানেন বেশ কিছু সুকুকের আবেদন আমাদের কাছে আছে, সেগুলো আমরা প্রসেস করছি। এছাড়াও বিভিন্ন ধরনের বন্ডের আবেদন আছে, সেগুলো আমরা প্রস্তুত করছি। দ্বিতীয়টা হচ্ছে যেটা বলেছিলাম আমি নিউ স্ট্র্যাটেজির কথা, সেখানে এই বাজেটে আমি দেখেছি খুব সুন্দর করে লেখা আছে যে ইউনিফাইড অ্যান্ড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি। এই পার্টিকুলার ফ্রেজেস অফ ওয়ার্ডস কে বলা হয়েছে যে ইউনিফাইড অ্যান্ড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি উইথ অল স্টেক হোল্ডার্স, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। এই যে এখানে আমরা সবাই আছি, আমাদের সবার সাথে সংযুক্ত হয়ে আমরা আমাদের ক্যাপিটাল মার্কেটকে উন্নয়নের জন্য প্রচেষ্টা চালাবো, সেটারও একটি দিক নির্দেশনা আছে এবং সেটার একটি রিফ্লেকশন আজকেও আমরা দেখতে পাচ্ছি। এখানে একটি বিষয়কে এমফেসিস দিতে হবে, যেটা আমি প্রায়শই কাজ করতে গিয়ে অনুভব করে থাকি, সেটা হচ্ছে যে আমাদের ইন্টার এজেন্সি রিলেশনশিপটাকে আরো গভীর করতে হবে, আরো সুনির্দিষ্ট করতে হবে, আরো কার্যকর করতে হবে। যদি আমরা ইন্টার এজেন্সি রিলেশনশিপটাকে এখন অনেক বৃদ্ধি পেয়েছে, আরো বৃদ্ধি করতে পারি, তাহলে আমার মনে হয় যে আমরা এই যে বিয়ন্ড ইকুইটি মার্কেট যে ডাইমেনশনগুলোর কথা বলছি সেগুলোকে আরো সহজে সংগ্রহ করতে পারবো। ডিজিটালাইজেশন একটি বিষয়, সেটিও আমাদেরকে লক্ষ্য করতে হবে। আমরা চাচ্ছি, আপনারা লক্ষ্য করেছেন যে ডিএসসি সিএসসি সহ সকলেই ডিজিটালাইজেশনের বিভিন্ন প্রেক্ষাপট থেকে কাজ করছেন এবং আরো অনেক কিছুই ইতোমধ্যে পরিকল্পনা আমরা করেছি। আশা করছি যে কিছু দিনের মধ্যে আপনারা দেখতে পাবেন যে ডিজিটালাইজেশন কত ইউজফুলি আমাদের মার্কেটটাকে ইমপ্রুভ করতে পারে, ফ্যাসিলিটেট করতে পারে। এই সব মিলিয়েই আমাদেরকে আস্থা রাখতে হবে, মনে রাখতে হবে যে বাজেট একটা ফিসক্যাল পলিসি, এটি একটি রাষ্ট্রীয় দর্শন। এখানে সবকিছুকে লক্ষ্য করেই নিয়ম নীতি প্রস্তাব করা হয়ে থাকে এবং সেখানে শুধু এক পক্ষ বা একটি বিষয়কে চিন্তা করা হয় না, অনেক ধরনের বিষয়কে চিন্তা করা হয়। এবং আমি নিশ্চিত যে আমাদের পুঁজিবাজার নিয়ে এখানে চিন্তা ভাবনা করা হয়েছে এবং সেগুলোর কিছু ডাইমেনশন আমি আপনাদেরকে বলেছি, আরো আপনারা খেয়াল করবেন। এবং আপনাদের যে প্রস্তাবগুলো আছে আমি জানি যে সেগুলো যথাসময়ে যথাযথভাবেই বিবেচনা হচ্ছে এবং আশা করি সেগুলোর আরো উল্লেখযোগ্য উন্নতি হবে। আমরা 50 বছরে এলডিসি থেকে ডেভেলপিং কান্ট্রিতে পরিণত হতে যাচ্ছি প্রায়, এবং 20 বছরে আমরা উন্নত দেশ হব। এটার জন্য আমাদের পুঁজিবাজারকে কাজে লাগাতে হবে এবং আমাদেরকে আস্থা রাখতে হবে, আস্থা সংরক্ষণ করতে হবে এবং এই আস্থা বাড়াতে হলে আপনারা আজকে যারা আছেন সবাইকে একসাথে কাজ করতে হবে, তাহলে আমরা আমাদের সোনার বাংলা গড়ে তুলতে পারবো। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি সম্পূর্ণ স্যারকে। এবার আমাদের বিশেষ অতিথির বক্তব্য। আমরা জানি বিএসসিসির চেয়ারম্যান সম্মানিত চেয়ারম্যান স্যার ঢাকার বাইরে আছেন, ওইখান থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন। আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর শিবলী ওবায়দুল ইসলাম স্যার। চেয়ারম্যান স্যার।
হ্যাঁ, চেয়ারম্যান স্যার। স্যার একটু এক মিনিট অপেক্ষা করছে স্যার, মোবাইল দিয়ে ঢোকার চেষ্টা করছেন। মিটিং আছে, পরে ফোন করো, মিটিং আছে। আমরা আমরা 1 মিনিট অপেক্ষা করছি, একটু অপেক্ষা করছি, চেয়ারম্যান স্যার ঢুকছেন। হ্যাঁ, চেয়ারম্যান স্যার চলে আসছেন। বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সম্মানিত চেয়ারম্যান জনাব প্রফেসর শিবলি রুবাইদুল ইসলাম স্যারকে। প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের আজকের আয়োজকদেরকে। আমাদের ক্যাপিটাল মার্কেট নিয়ে যে পোস্ট বাজেট ডিসকাশন এন্ড রোড ম্যাপ নিয়ে ওনারা কথা বলছেন। আমি আসলে আজকে একটু ঢাকার বাইরে একটু ভিজিটে এসেছি, যার জন্য আপনার সাথে সময় মতো কানেক্টেড না বা পারছি না। তো আমাদের বাজেট নিয়ে যা যা আমাদের বক্তব্য সবই আমি এর আগে বলেছি। আশা করেছি যে বাজেটে দেশের যে বিপুল সংখ্যক জনগোষ্ঠীর অপ্রদর্শিত অর্থ থাকে নিয়োগ করে, যাতে তারা সেটাকে লিগ্যাল ফর্মে নিয়ে আসতে পারেন, সেই সুযোগটি রাখার জন্য। সেই সাথে আমাদের বন্ড গুলাকে নিয়ে কিছু প্রোগ্রাম হাতে নিয়েছি। আশা করব যে আমাদের বন্ড এবং সুকুক নিয়ে যেসব সামনে আমাদের পরিকল্পনাগুলো তাকে আমাদের ফিসকাল পলিসির মধ্যে তাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার ব্যাপারে সাহায্য সহযোগিতা করবে আমাদের সৃষ্ট কর্তৃপক্ষ। এবং আমাদের যে আরেকটি ফান্ড ছিল যে আমাদের কোম্পানিগুলার ট্যাক্সটা একটু রেটটা কমিয়ে আনা, সেটা আমরা সরকারকে ধন্যবাদ জানাই, 2.5% কমিয়ে দিয়েছেন এবং ভবিষ্যতে হয়তো আরো কমানোর আশা আমরা করতে পারি। সব মিলিয়ে আসলে এবারের বাজেট মেড ইন বাংলাদেশ বাজেট, এবং আমরা আসলে কাজ করে যাচ্ছি পুঁজির সংস্থান এবং দেশে শিল্পায়ন, দেশের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এবং দেশের এসডিজি গোল অ্যাটেন্ড করার জন্য ইনভেস্টমেন্ট গুলা প্রয়োজন, সেগুলা নিয়ে সরকারের যে আকাঙ্ক্ষা দেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা, শিল্পায়ন করা, কৃষিতে বিপ্লব করা এবং দেশকে একটু পরিণত করা, এই সবকিছুর পিছনেই সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কাজ করে যাচ্ছে। এবং আমরা একটা বিজনেস ফ্রেন্ডলি রেগুলেটর হিসেবে কাজ করতে চাই, বাট ওয়েল গভর্ন থাকতে। আপনাদের সবাই সহযোগিতা কেমন? মেড ইন বাংলাদেশের যে বাজেট আমাদের মাননীয় অর্থমন্ত্রী করেছেন, সেই কারণে আমি ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করি। প্রধানমন্ত্রী যে সব দিকে খেয়াল রাখছেন দেশকে এগিয়ে নিতে, ওনার প্রতি আমাদের অনেক কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের খুবই সম্মানিত সালমান রহমান। উনি নিজেও একজন খুবই সফল ব্যবসায়ী। গত 50 বছর যাবৎ উনি দেশ প্রায় 10,000 থেকে 50,000 লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করে যাচ্ছেন, সেজন্য আমি তাকে ধন্যবাদ জানাই। এবং আজকের অনুষ্ঠানের অন্যান্য যারা অতিথি, ঢাকা স্টক এক্সচেঞ্জ, স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান মহোদয়, আমাদের কমিশনাররা এবং অন্যান্য যারা উপস্থিত আছেন, মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশনের সভাপতি সহ
ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সকল সদস্যকে আমার সালাম এবং সম্মান। আমি একটু যেহেতু বাইরে, তাই আমি সময় মতো এবং ঠিকভাবে উপস্থিত থাকতে না পারার জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করি, কিন্তু আমি আসলে ছুটির দিনে একটা অফিসিয়াল ডিউটিতে কাজ করছি। তো ধন্যবাদ আপনারা আমাকে আমন্ত্রণ জানালেন। ধন্যবাদ চেয়ারম্যান স্যার। এবারে প্রধান অতিথির বক্তব্যের পালা। এর আগে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব জিয়াউর রহমান। ধন্যবাদ জানাচ্ছি ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের সাবেক সভাপতি জনাব তৌহিদুল ইসলাম মিন্টু ভাই সহ ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের কার্যনির্বাহী কমিটির সদস্য এবং সকল সদস্যদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের এই প্রোগ্রামে আন্তরিকভাবে সহযোগিতা করার জন্য। আমি এবার প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা জনাব সালমান এফ রহমান এমপি-কে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন এবং ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত আজকে যে পোস্ট বাজেট অনুষ্ঠান আপনারা করেছেন, এটার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই। আমাকে এখানে প্রধান অতিথি করার জন্য এবং কিছু কথা বলার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানাতে চাই। আর যারা এখানে বিশেষ অতিথিরা আছেন এবং সবাই যারা আজকে এই অনুষ্ঠানের সাথে যুক্ত হয়েছেন, সবাইকে আসসালামু আলাইকুম। আমি প্রথমে আপনাদেরকে অভিনন্দন জানাই। আমি মনে করি এই ধরনের অনুষ্ঠানগুলি ক্যাপিটাল মার্কেটের জন্য, আমাদের পুঁজিবাজারের জন্য খুবই প্রয়োজন। তাতে সবাই, যতগুলি স্টেক হোল্ডার আছে সবাই কিন্তু একসাথে হয়ে আপনাদের মত বিনিময় করতে পারেন। এবং আমি বেশি কথা বলবো না, যেহেতু অনেক কথাগুলি বলা হয়েছে, কিন্তু আমি দু তিনটি জিনিস বলতে চাই। একটা হলো যে আপনারা যে বাজেটের সম্বন্ধে যে কথাগুলি বলা হয়েছে এবং যা যা দাবিগুলি করা হয়েছে, আমি মনে করি সবগুলি কিন্তু খুবই সবগুলির পিছনে যুক্তি আছে। এবং এখন আমাদের বাজেটটা ইনশাল্লাহ এই মাসের শেষে 30 তারিখে পাস হবে, তখন তার আগে কিছু কিছু সংশোধনগুলি আনা হবে। আমি আপনাদের যে দাবিগুলি আপনারা তুলেছেন সেটা দেখা যাক এই সময়ের মধ্যে আমরা সংশোধনগুলি আনতে পারবো কিনা, আমরা চেষ্টা করব। কিন্তু একটা জিনিস আমি এখানে বলতে চাই যে আমাদের মানে যে কথাটা আমি সবসময় বলি, যে আমাদের অর্থনীতিতে একটা বেসিক আপনার স্ট্রাকচারাল কন্ট্রাডিকশনটা রয়ে গেছে। সেটা হচ্ছে যে আপনার আমাদের ট্যাক্স টু জিডিপি রেশিও অনেক কম এবং আপনার সাউথ এশিয়াতে সব থেকে কম। আমাদের ট্যাক্স টু জিডিপি রেশিও পাকিস্তান থেকেও কম। এবং এবার আপনারা দেখেছেন এটা 10%-এর নিচে চলে এসছে। এখন যদিও অর্থনীতিটাকে চাঙ্গা করার জন্য সব রকমের আপনার বিশেষ করে পুঁজিবাজারকে চাঙ্গা করার জন্য সব রকমের আপনার ট্যাক্স বেনিফিট দেওয়া প্রয়োজন, তার সাথে কিন্তু আমাদের সরকারকে কিন্তু আপনার আবার রেভিনিউ বাড়াইতেও হবে। তো এখানে কিন্তু সব সময় আপনি প্রত্যেক বাজেটেরই কিন্তু ধরেন একটা ব্যালেন্স করা হয়, একদিকে রেভিনিউ কনসিডারেশন আর একটা দিকে আপনার অর্থনৈতিক কিভাবে আমরা আরো ভালো করার জন্য কি কি করা দরকার। তো এটাই, এই ব্যালেন্সিং এর জন্যই আসলে অনেকগুলি আপনাদের দাবি এবার ওনারা করতে মানে এনবিআর করতে পারেন না। এবার তারপরেও যেহেতু আপনারা আজকে, আমি মনে করি কিছু কিছু দাবি যেটা আপনারা দিয়েছেন, সাজেশন যেটা আপনারা দিয়েছেন, আমি কিন্তু মনে করি এটা যদি বাজেটে ইনকর্পোরেট করা যায় তাহলে পুঁজিবাজারে আরো ভালো হবে। এখন আপনারা সবাই যেটা বলেছেন এবং আমিও যে কথাটা রিটেরিয়েট করতে চাচ্ছি, যে আসলে গত এক বছরে আমাদের নতুন এসইসি চেয়ারম্যান এবং কমিশন পাওয়ার পরে
পুঁজিবাজারে একটা আমরা নতুন ধরনটা দেখতে পারতেছি। অনেক আপনার বিনিয়োগকারীদের মধ্যে আস্থাটা ফিরে এসছে। আপনারা দেখতেছেন দ্যাট আমাদের ডেইলি টার্নওভারটা অনেক বেড়ে গেছে এবং আমাদের মার্কেট ক্যাপটাও বেড়েছে। এবং শুধু তা নয়, আপনারা জানেন কিছুদিন আগে এইচএসবিসি ব্যাংক একটা ওদের একটা রিপোর্টে তারা বলেছে যে বাংলাদেশ ঢাকা স্টক এক্সচেঞ্জ আর বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটটা সারা পৃথিবীতে কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট পারফর্মিং মার্কেটস। তো আমি মনে করি এখানে আমাদের মার্কেটে এখন অনেক সুযোগ আছে। আর যে কথাটা আপনারা শুনেছেন যে আমরা অনেক নতুন নতুন ইনস্ট্রুমেন্ট গুলি আনা হচ্ছে, বিশেষ করে যে কাজগুলি করা হয়েছে আপনার মানে আমি সবসময় বলে এসেছি যে আমাদের মার্কেটে যে বেসিক প্রবলেম ছিল যে বন্ড মার্কেট ছিল না, আমাদের শুধু ইকুইটি মার্কেট ছিল। এখন আমাদের বন্ড মার্কেটটাকে তৈরি করার জন্য যে যে উদ্যোগগুলি নেওয়া হয়েছে সেটা আপনারা জানেন। সুকুক বাংলাদেশ ব্যাংক একটা সুকুক অলরেডি লঞ্চ করে দিয়েছে, আপনারা শুনেছেন। ট্রেজারি বন্ডগুলিও কিন্তু লিস্টেড হবে, পারপেচুয়াল বন্ড, তারপর সাবঅর্ডিনেট বন্ডগুলি ব্যাংকের যে আছে সেগুলিও কিন্তু খুব শীঘ্রই লিস্টেড হয়ে যাবে। আর মার্কেটে আমি মনে করি যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন কিন্তু অনেকগুলি সুন্দর পদক্ষেপগুলি নিয়েছেন যেটা মার্কেটটাকে স্টেবিলাইজ করার জন্য, এবং যখন যেটা প্রয়োজন ঠিক সেই সময় সেগুলি সিদ্ধান্তগুলি নেওয়া হচ্ছে। গতকাল আমি দেখলাম যে কোম্পানিগুলি যে আপনার লোয়ার একটা ক্যাপ ছিল সেটাও তুলে দেওয়া হয়েছে। তো এটাতে আমি মনে করি যে আমরা যেভাবে আগাইতেছি সেখানে আমাদের ক্যাপিটাল মার্কেটে পুঁজিবাজারে কিন্তু খুবই ভালো ভবিষ্যৎটা আমি দেখতেছি। এখানে একটা জিনিস যেটা বলা হয়েছে যে আমাদের অ্যাকচুয়ালি দুই সাইড থেকে আছে, ডিমান্ড আর সাপ্লাই সাইড। সাপ্লাই সাইডে কিন্তু এখন আমার মনে হয় অনেকই আপনার বন্ড মার্কেটে অনেক নতুন সাপ্লাই চলে আসবে এবং সেখানে অল্টারনেটিভ একটা ফান্ডিং হবে। এবং আমি মনে করি ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য যে ব্যবসায়ীদের লং টার্ম লোন নেওয়ার জন্য যে আমাদের সবসময় শুধু ব্যবসায়ীদেরকে ব্যাংকে যেতে হয়, এখন পুঁজিবাজার থেকে যেহেতু বন্ড মার্কেটটাকে শক্তিশালী করা হচ্ছে, একটা আসলে একটা অল্টারনেটিভ সোর্স তৈরি হবে, এটা খুবই প্রয়োজন। এবং আরেকটা যেটা বলা যে এই একবার যখন এই বন্ড মার্কেটটা সুন্দরভাবে এস্টাবলিশ হয়ে যায় তখন সরকারেও যে বড় বড় আপনার ডেভেলপমেন্ট প্রজেক্টগুলি আছে সেটাও কিন্তু একটা আছে ইকুইটি কিছু নেওয়াটা, কিন্তু সব প্রজেক্টগুলি শুধু ইকুইটি দিয়ে কিন্তু আপনার ফাইন্যান্স করা সম্ভব হয় না, আপনাদেরকে কিছু ডেটও দরকার। তার জন্য ডেট মার্কেটটা তৈরি করা খুবই প্রয়োজন। তো এটা ভবিষ্যতে যেটা আমি বলেছি, আমি মনে করি যে ডেট মার্কেটটা সুন্দর হবে, ইকুইটি মার্কেটটাও ভালো হবে, নতুন নতুন ইনস্ট্রুমেন্ট আসতেছে। এবং আপনারা সবাই যারা এখানে স্টেক হোল্ডার আছেন, আপনাদের সকলের কিন্তু আমি আপনাদেরকে অনুরোধ করবো দ্যাট আপনাদের সকলের অনেক এখানে আপনাদের কিন্তু দায়িত্বটা অনেক বেড়ে যাবে। যখন ধরেন মার্চেন্ট ব্যাংকাররা আছেন, মার্চেন্ট ব্যাংকের দায়িত্ব অনেক বাড়বে, স্টক ব্রোকারদের দায়িত্ব অনেক বাড়বে। তার সাথে সাথে মোস্ট ইম্পর্টেন্ট আমি কিন্তু মনে করি দুইটা স্টক এক্সচেঞ্জ, ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চিটাগং স্টক এক্সচেঞ্জেরও দায়িত্ব অনেক বেড়ে যাবে, বিকজ আপনার মার্কেট এক্সপ্যান্ড করতেছে। তো আপনাদেরও যে ম্যানেজমেন্ট ক্যাপাবিলিটি এটা আপনাদেরকে বাড়াইতে হবে, এটা আপনাদেরকে বৃদ্ধি করতে হবে।
আপনাদেরও ইনফ্রাস্ট্রাকচার, আপনাদের ডিজিটালাইজেশন, এগুলি কিন্তু আপনাদের ইমপ্রুভ করতে হবে এবং মার্কেট ঠিক যেভাবে এক্সপ্যান্ড করবে, মার্কেট যেভাবে বাড়বে, সাথে সাথে সবাই যারা যারা স্টেক হোল্ডাররা আছে তাদেরকেও কিন্তু আমি অনুরোধ করবো দ্যাট আপনারাও আপনাদের ইনভলভমেন্টটাও বাড়াইতে। এখানে অনেক কিছু ভালো হয়েছে আমরা দেখেছি, এখন তো অনেক ডিজিটালাইজেশন হয়ে গেছে, অনেকগুলি কিন্তু স্টক ব্রোকাররা এখন ডাইরেক্টলি কিন্তু এপিআর পেয়ে গেছে, তারা ডাইরেক্ট ট্রেডিং করতে পারে। তো আন্তর্জাতিকভাবে যেভাবে আপনার স্টক মার্কেটটা কন্ট্রোল হয়, যেভাবে স্টক মার্কেটটা অপারেট করে, আমি মনে করি আমাদেরও স্টক মার্কেট, স্টক ব্রোকার সবাইকে ওভাবে আমাদেরকে কাজ করতে হবে। আমাদের যে সাংবাদিক ভাইরা আছেন তাদেরকেও কিন্তু আমি অভিনন্দন জানাতে চাই এবং এই যে উদ্যোগ নেওয়া হয়েছে, এখন আমি একটা দেখতেছি শুধু তা নয়, শুধু এখানে না কিন্তু সবগুলি জায়গায় দেখতেছি যে আমাদের সাংবাদিক ভাইরা কিন্তু স্পেসিফিক অ্যাসোসিয়েশন গুলি করেছেন, আমি মনে করি খুবই ভালো একটা উদ্যোগ। যেরকম ক্যাপিটাল মার্কেট যারা রিপোর্ট করেন তাদের একটা অ্যাসোসিয়েশন আছে, ইকোনমিক রিপোর্টার্স ইউনিটি আছে, এভাবে প্রত্যেকটা সেক্টর ওয়াইজ যে অ্যাসোসিয়েশন গুলি করা হয়েছে। এবং আমি দেখেছি দ্যাট আপনারা এই ধরনের অনুষ্ঠানগুলি আয়োজন করার পরে দ্যাট সাংবাদিকরাও যে একটা খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করে আপনার দেশের ইকোনমিক ডেভেলপমেন্টে, এবং এই ধরনের অনুষ্ঠানের আয়োজনের মাধ্যমে আপনাদের ইনভলভমেন্টটাও অনেক বাড়ে। আমি কিন্তু আপনাদেরকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাতে চাই। তো এই কয়েকটি কথা বলে যে আপনারা, আমি আশা করি যে ভবিষ্যতে আমরা আমাদের মার্কেটটা, পুঁজিবাজারটা আমি মনে করতেছি খুবই ভালো হবে আমাদের বিনিয়োগকারীদের জন্যও, এবং যারা এখানে বোথ ডিমান্ড সাপ্লাই সাইডের জন্য এটা ভালো হবে। এবং আপনাদের সকলকে অনেক ধন্যবাদ জানিয়ে আমি আমার শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুখী থাকবেন, এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ জানাচ্ছি মাননীয় উপদেষ্টা মহোদয়কে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমাদের প্রোগ্রাম একেবারে শেষের দিকে, আমরা একটি শোক সংবাদ জানাচ্ছি। আজকের আমাদের প্রোগ্রামে বাংলাদেশ পাবলিকলি লিস্টেড কোম্পানি অ্যাসোসিয়েশনের চেয়ারম্যানকে আমরা দাওয়াত দিয়েছিলাম, যার নাম আজমজেদ চৌধুরী, কিন্তু আমরা জানতে পারিছি আজকে সকালে ওনার মিসেস মেরিনা ইয়াসমিন চৌধুরী আজকে সকাল 9:15 মারা গেছেন। আমরা ইন্না লিল্লাহি রাজিউন। আমরা আজকের এই প্রোগ্রামের পক্ষ থেকে ওনার এই শোক সংতপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আমরা সায়েন্টিফিক টাইম ম্যানেজমেন্টের কথা বলছিলাম, আমরা খুব দ্রুত সময়ের মধ্যেই আজকে এই প্রোগ্রাম শেষ করতে পেরেছি এবং এই জন্য আপনারা যারা অংশ নিয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবারে আমাদের সমাপনী বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শুক্লা দাস, উনি সমাপনী বক্তব্য রাখবেন। ওনার বক্তব্যের মাধ্যমে আজকে এই প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা হবে। এরপরেও আমরা শেয়ার বাজার বিভিন্ন ইস্যুতে দুই সংগঠন মিলে বিভিন্ন প্রোগ্রাম আয়োজন করব। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং এর মাধ্যমে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ। পোস্ট বাজেট ডিসকাশন অ্যান্ড রোড ম্যাপ ফর দ্য ডেভেলপমেন্ট অফ ক্যাপিটাল মার্কেট শীর্ষক আজকের ওয়েবিনার সুন্দর, সার্থক ও অর্থবহ করে তোলার জন্য আসলে মূলত আমি ধন্যবাদ জানিয়ে সবার সমাপ্তি ঘোষণা করার জন্যই আসছি। আমি শুক্লা দাস, ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন এবং সিইও আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড। প্রথমে আমি আজকের ওয়েবিনারের প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা মাননীয় সাংসদ শ্রদ্ধেয় সালমান এফ রহমান স্যারকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। স্যার, আপনাকে সশ্রদ্ধ ধন্যবাদ জানাই। আমরা জানি আপনি উন্নত বাংলাদেশের কথা বলেছেন এবং একটা উন্নত বাংলাদেশের জন্য কিন্তু একটা ভাইব্রেন্ট অ্যান্ড সাস্টেনেবল ক্যাপিটাল মার্কেট ইজ এ মাস্ট।
তো আপনার সুচিন্তিত, মূল্যবান ও গঠনমূলক বক্তব্য আমাদের ভিতরে আশা জাগিয়েছে স্যার। আমি আপনার বক্তব্য পুঁজিবাজারের গভীরতা বৃদ্ধি এবং দেশে একটা টেকসই পুঁজিবাজার উন্নয়নে সহায়তা করবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। ধন্যবাদ জানাই আজকের সবার বিশেষ অতিথিবৃন্দ, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের মাননীয় চেয়ারম্যান প্রফেসর শিবলি রুবায়েতুল ইসলাম স্যার, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের মাননীয় কমিশনার ডক্টর শেখ শামসুদ্দিন আহমেদ স্যার, ঢাকা স্টক এক্সচেঞ্জের মাননীয় চেয়ারম্যান মোহাম্মদ ইউনুসুর রহমান স্যার এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের মাননীয় চেয়ারম্যান আসিফ ইব্রাহিম স্যারকে। স্যার, আপনাদের সুচিন্তিত বক্তব্য নিঃসন্দেহে এই ওয়েবিনারকে তাৎপর্যপূর্ণ করেছে। আপনাদেরকে জানাই সশ্রদ্ধ কৃতজ্ঞতা। আজকের ওয়েবিনারের সকল বক্তা যারা ছিলেন, ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের সম্মানিত প্রেসিডেন্ট জনাব হাসান ইমাম রুবেল, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সম্মানিত প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ সায়াদুর রহমান, এএমসি অ্যাসোসিয়েশনের সম্মানিত প্রেসিডেন্ট ডক্টর হাসান ইমাম এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকারেজ অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সম্মানিত প্রেসিডেন্ট জনাব শরীফ আনোয়ার হোসেন এবং সকল সংগঠকদের প্রতি আমি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। এই প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যেও একটা সময়োপযোগী সভার আয়োজন করার জন্য আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন এবং ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামকে। পরিশেষে আজকের সভায় অংশগ্রহণকারী সকলের প্রতি আমি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তোলার প্রয়াসে তাদের আন্তরিক সহযোগিতার জন্য। এই মহামারীর সময়েও স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ থাকার জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়ে আজকের সভার সমাপ্তি ঘোষণা করছি। মহান সৃষ্টিকর্তা আমাদের সবার সহায় হন। ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। আমাদের প্রোগ্রাম আজকে পর্যন্ত শেষ। আসসালামু আলাইকুম।